নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। যে আন্দোলন শুরু হয়েছে, রোজই যার বিভিন্ন কর্মসূচি দেখা যাচ্ছে। আজকে খেলোয়াড় তো কাল শিল্পীরা রাস্তায় নামছেন, আজ ডাক্তারবাবুরা নামলেন, আইনজীবীরাও নামলেন। বাচিক শিল্পীরা এর আগে কবে কিসের জন্য রাস্তায় নেমেছিলেন আমার মনে নেই, কিন্তু এবারেও তারা রাস্তায়। তুলনামূলকভাবে বলবো যে তৃণমূল যেন খানিক ব্যাকফুটে। মানে মাত্র এক মাস আগে যে উজ্জীবিত তৃণমূলকে আমরা 21শে জুলাইয়ের মঞ্চে দেখেছিলাম, সেই মঞ্চ আলো করে থাকা লোকজনগুলি কোথায়? সেই বিদ্বজ্জনরা কই? এমনকি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কই? মাঠে একলা জগাই কুণাল ঘোষ। কিন্তু আন্দোলন শুরু হয়েছে, তার একটা গতিপথ আমাদের সামনে। আর সবার মাথাতেই ঘুরছে একটা প্রশ্ন, এই আন্দোলনের শেষটা কোথায়? আমি তো জ্যোতিষী নই, তাই বলতে পারবো না যে এটাই হবে, তবে সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা তো করাই যায়। আমরা যদি আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডের একটা গতিপথ বোঝার চেষ্টা করি, তাহলে দেখব 9 তারিখে ঘটে যাওয়া ঘটনার 10 তারিখে কাগজে ছিল শুধুই খুন আর ধর্ষণের এক ঘটনা। কিন্তু সেদিনেই ওই কলার বোন, পেলভিক বোন ভাঙার ঘটনার কথা জানা গিয়েছিল। সেটা ছিল ইনকোয়েস্ট রিপোর্টের এক ভুল অনুবাদ বা ভুল নিষ্কর্ষ। মানে উৎসের সেই ইনকোয়েস্ট রিপোর্টে তেমন কিছু ছিল না, কিন্তু ওই রিপোর্ট পড়েই কারোর মনে হলো, তারা লিখে দিলেন। প্রথম সারির খবরের কাগজেও তা এসে গেল। সেদিনই মৃতার বাবার সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ওই 9 তারিখেই কিন্তু জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতির ডাক দিয়েছিলেন, যা এখনো চলছে। সেদিন অবশ্য বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে শেষ যাত্রা ইত্যাদি ছিল, তবুও খবরের কাগজের প্রথম পাতার অনেকটা জুড়েই ছিল এই ঘটনা। 11 তারিখের খবরের কাগজ বলছে মানুষের ক্ষোভ বাড়ছে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আছে। কিন্তু অভিষেক এবং মমতা দুজনেই ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার শেষ করে এমনকি ক্যাপিটাল পানিশমেন্টের কথা বললেন। অভিষেক এক পা বাড়িয়ে এনকাউন্টারের কথা বললেন। দুজনেরই লক্ষ্য ছিল মানুষকে মেসেজ দেওয়া যে রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে, অপরাধী ছাড় পাবে না। এদিন এই খবরের কাগজ পড়ে মানুষজন জেনে গেছেন এক সিভিক ভলেন্টিয়ার মূল অভিযুক্ত হিসেবে ধরা পড়েছে। 9 তারিখে পুলিশ কুকুর নিয়ে এসেছিল, সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছিল। মূলত এই সিসিটিভি ফুটেজ থেকেই এই সঞ্জয় রায়কে গ্রেফতার করা হলো। এদিনেও বামেদের ছাত্র যুব সংগঠন মাঠে থাকলেও বিজেপি নেই, মমতার পদত্যাগ ইত্যাদির কোনো কথাই নেই। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। 11 তারিখ দুটো বিষয় সামনে এলো। এক, ওই সিভিক পুলিশটির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে, সে মদ্যপ, লম্পট, এমন অভিযোগ বেশ পুরনো। 2, প্রাক্তনীরা প্রশ্ন তুললেন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে। কলেজের মধ্যে যে তদন্ত কমিটি তৈরি হলো তা নিয়েই এই প্রশ্ন উঠল। মৃতার আত্মীয়রা তদন্তে খুশি নয় জানা গেল, তারা অনশনে বসবেন তাও জানালেন। এদিনই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুললেন জুনিয়র ডাক্তারেরা, মৃতার সহকর্মীরা। আর এই দিনই আরেক তত্ত্ব হাওয়ায় ভাসল, মৃতাকে নাকি হত্যা করে তারপর ধর্ষণ করা হয়েছে। অবশ্য 10 তারিখেই মূল অভিযুক্ত নাকি তার দোষ স্বীকার করেছেন আর বলেছেন আমাকে ফাঁসি দিয়ে দিন। এদিনেই নির্যাতিতার স্মৃতিতে একটা জমি অ্যালট করা হয়, তার স্মৃতি রক্ষার কিছু একটা করা হবে বলে জানানো হয়। আর এদিনেই পুলিশ কমিশনার জানান যে পরিবার যদি অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে চান আমরা রাজি। মানে সরকারের তরফে ক্ষোভকে সামাল দেবার যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছিল। 11 তারিখে আরজিকর কলেজের সুপার সঞ্জয় বশিষ্ঠকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হলো। সুপারি কিলিং, একের বেশি খুনি থাকার সম্ভাবনা ইত্যাদি কথা উঠতে শুরু করেছিল। ক্ষোভ কিন্তু তখনও ছিল ওই ডাক্তারদের মধ্যে, হাসপাতালের মধ্যে। জুনিয়র ডাক্তারদের এক অংশ অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সমর্থন করলেও তার বিরুদ্ধে কথা উঠতে থাকে। 12 তারিখে মৃতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। 7 দিনের মধ্যে তদন্তের কিনারা না হলে তদন্তের ভার সিবিআইকে দেওয়া হবে বলে জানান। কিন্তু তার আগের দিনে নিজে থেকেই চাকরি থেকেই পদত্যাগের কথা যিনি জানিয়েছিলেন, সেই অধ্যক্ষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠানো হচ্ছে বলেও জানান। এটাই ছিল সবচেয়ে বড় ফল্ট লাইন। বিরাট ক্ষোভ শুরু হয় ন্যাশনাল মেডিকেল কলেজে, ক্ষোভ আরজি করে এবং ক্ষোভ বাড়তে থাকে মানুষের মধ্যে। প্রত্যেকেই একটা ফাউল প্লের গন্ধ পেতে থাকেন। সন্দীপ ঘোষের প্রাইজ পোস্টিং সেটাকে বাড়িয়ে তোলে। 12 তারিখে যে ক্ষোভ দানা বাঁধছিল, 13 তারিখেই তা আরো তুঙ্গে। রিক্লেম দ্য নাইটের আন্দোলন কলকাতার বিভিন্ন অংশে ছড়াতে থাকে। 13 তারিখে কলকাতা হাইকোর্ট তদন্তের ভার সিবিআইয়ের হাতে দেয়। আর এদিনেই কলকাতার সীমানা ছাড়িয়ে রাত দখলের স্লোগান সারা রাজ্যে ছড়িয়ে পড়ে।
12 তারিখ রাত থেকেই নানান ফেক অডিও, নানান তথ্য আসা শুরু হয়। তৃণমূল দলের মধ্যেও বিভ্রান্তি দেখা দিতে শুরু করে। সুখেন্দু শেখর রায়ের মতো সাংসদ উল্টো সুরে গাইতে শুরু করেন। দলের একদা মুখপাত্র শান্তনু সেন নতুন অভিযোগ তোলা শুরু করেন। এবং এই 13 তারিখেই বিজেপি বুঝতে পারে এটা হাত থেকে ছাড়া যাবে না। বামেরা মাঠে ছিল, বিজেপিও নামে, আর নামেন অসংখ্য মানুষ যারা কিন্তু ওই মমতার পদত্যাগ নয়, তারা এই ধর্ষণ, হত্যা আর তার বিচারের দাবিতে রাস্তায় ছিলেন। কিন্তু ঘটে গেলেও বা বলা ভালো ঘটানো হলো আরজি করের ভাঙচুরের মতো ঘটনা। কাজেই আবার ফ্লেয়ার আপ, আবার মানুষের ক্ষোভ, এবারে সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষের প্রতিবাদ, মুখ্যমন্ত্রী পছন্দের টলিউডের প্রতিবাদ, এরই মধ্যে ডার্বি বন্ধের সিদ্ধান্ত, আবার প্রতিবাদ, সব মিলিয়ে ওই দাবি এক, দফা এক, পদত্যাগে এসে দাঁড়িয়েছে। এই গতিপথে তৃণমূল বা মমতার ভুলগুলো কোথায়? মানে সবটাই ওই ফেক নিউজ আর উস্কানি দিয়ে তো হয় না, এতদিন তো হয়নি। তাহলে আজ এই প্রশ্ন উঠছে কেন? সবটাই কি ওই বিরোধীদের চক্রান্ত? না, মাতাল যে নালায় পড়ে তাতে মাতালের ভূমিকা প্রবল, কিন্তু নালার ভূমিকাও তো অস্বীকার করা যায় না। অকুস্থলে একটা বড়সড় নালা না থাকলে মাতালের ওই হাল হতো কেন? এক্ষেত্রেও তাই। প্রথম অভিযোগ, মেয়েটি নাকি আত্মহত্যা করেছে, এরকমটা জানানো হলো তার বাড়ির লোকজনকে, বাবা মাকে। যে মুহূর্তে এই খবর জানা গেল সেই মুহূর্তেই ওই মেয়েটির বাড়িতে যাদের ফোন করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের সাসপেন্ড করে তদন্ত চালু করা উচিত ছিল, হয়নি। কাজেই প্রথম মিথ্যের জন্ম হলো। আসলে এটা যে আত্মহত্যাই ছিল বলে চালানোর চেষ্টা করানো হয়েছিল। দ্বিতীয়, একেবারে নোংরা ভুলটা হলো হত্যা, তাতে আরো অনেকে জড়িত আছে ইত্যাদি জানার সঙ্গে সঙ্গে ওই কলেজের অধ্যক্ষ এবং মাথায় বসে থাকা বাকিদের সাসপেন্ড, ট্রান্সফার করা উচিত ছিল, করা হলো না। উল্টে শোনা গেল অধ্যক্ষ নাকি বলেছেন একলা মেয়েটির ওই সেমিনার হলে যাওয়াটাই উচিত হয়নি। সমাজ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার পরে যখনই অধ্যক্ষ চাকরি ছাড়ার কথা বললেন তখন তাকে ঢিলছোড়া দূরত্বে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠানো হলো। মানুষ এটা মেনে নেয়নি এবং সেদিন রাতে আরজি করের ঘটনা আটকানো না গেলেও সামলানো যেত, সামলানো হয়নি। আর এইসব ভুল আস্তে আস্তে ফাটলকে বড় করেছে, মানুষের ক্ষোভকে বাড়িয়েছে, আর বিক্ষুব্ধ মানুষের কাছে সুনামির মতো এসে ঝাঁপিয়ে পড়েছে ফেক নিউজ। তা এখনো থামার নাম নিচ্ছে না, যা মানুষকে কোথাও বিশ্বাস করিয়েছে যে এই ধর্ষণ আর হত্যা আসলে সরকারের মাথায় থাকা সর্বোচ্চ লোকজনের তৈরি করা এক ঘটনা। কাজেই মানুষ রাজপথে, মানুষ বিক্ষুব্ধ। তীব্র বিরোধী আর ধান্দাবাজদের বাদ দিলে এদের অনেকেই মমতার সমর্থক ছিলেন, কিন্তু সমর্থক মানেই তো দাসখত লিখে দেওয়া নয়, সমর্থন তো বদলায়। সিপিএমকে দেখলেই তো বোঝা যায়। এবং এই গোটা এপিসোডে রাজ্য পুলিশ অবশ্যই রাজ্যে ক্ষমতাসীন সরকারের কথায় চলে, তাদের নির্দেশ মেনেই চলে। ঠিক তেমনি আমরা যেন ভুলে না যাই সিবিআইয়ের মাথাতেও ওই যুক্তরাষ্ট্রের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। এই সিবিআইকে সুপ্রিম কোর্ট সরকারের তোতা পাখি বলেছিল। সিবিআই কোনো সেক্রেট কাউ বা কোনো পবিত্র গাভী নয়। কাজে খেয়াল করুন, সিবিআইয়ের কাছে মামলা যাওয়ার পরেই দারুণ উত্তেজিত অগ্নিমিত্রা পল অ্যান্ড কোম্পানি। এবার তাদের হাতে খেলা চলে গেছে। শুভেন্দু ইঙ্গিত দিচ্ছেন কোন পথে চলবে তদন্ত। তার মাইনে করা টাকায় চলা ইউটিউবারদের ভাষ্য আজ রাতে যা হচ্ছে কাল দুপুরে সেটাই শোনা যাচ্ছে সিবিআইয়ের কাছ থেকে। দুদিন আগে শুভেন্দু অধিকারী তার টুইটে জানিয়েছিলেন মেয়েটিকে অন্য কোথাও খুন করে এই সেমিনার হলে রাখা হয়েছে। দুদিন পরে খবরের কাগজের থেকে জানতে পারছি সিবিআই নাকি সেটাই মনে করছে। সিবিআই মনে করছে যে ওই মৃতাকে নাকি পাশের কোনো একটা ঘরে খুন করে এই সেমিনার রুমে রেখে দেওয়া হয়। কেন এই কথা তারা বলছেন? কোনো তথ্য, কোনো আলাদা গ্রেফতারি? না, সেসব কিছুই নেই। আসলে এটা সিবিআইয়ের মোডাস অপারেন্ডি বললেও ভুল বলা হবে। সমস্ত তদন্তে এরকম কিছু জিনিস উঠে আসে, ভাসানো হয় এবং সিলেক্টিভ কিছু মিডিয়া দিয়ে তা খাওয়ানোও হয়। আসছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সুশান্ত সিং রাজপুত মনে আছে? আমরা তো ডিটেল পাওয়া শুরুই করেছিলাম, কিভাবে তাকে খুন করা হয়েছে, রিয়া চক্রবর্তীকে জেরা, গ্রেফতার, অর্ণবের চিল চিৎকার, জেলে কাটানো এবং শেষ পর্যন্ত ফুস। একেবারে প্রথমে যা বলেছিল পুলিশ, সিবিআইও সেই জায়গাতে এসে দাঁড়ালো। একটি বিশুদ্ধ আত্মহত্যার মামলার কথা আমরা শুনলাম এবং এর মধ্যে সংবাদ মাধ্যমের হাতে পোস্টমর্টম রিপোর্ট, যাতে স্পষ্ট ইঙ্গিত ঘটনা ঘটিয়েছে একজনই,
যাতে বলা হচ্ছে আচমকা ঘুমন্ত সেই মেয়েটি ঠিক করে আটকাতেও পারেনি সেই পশুকে। বলা হচ্ছে কোনো হাড় ভাঙা নেই, বলা হচ্ছে বিভিন্ন জায়গাতে ক্ষত ছিল যেগুলো ওই মেয়েটির প্রতিরোধ করতে গিয়ে, ওই জন্তুকে মোকাবেলা করতে গিয়েই হয়েছে। বলা হয়েছে যে মেয়েটি গলা টিপে শ্বাসরোধ করেই মারা হয়েছে। হ্যাঁ, এসব বের হবে, হয়ে যাবেই। এবং এবার উল্টা গিনতি চালু। 9 তারিখে ধর্ষণ হত্যা, 10 তারিখে গ্রেফতার, 13 তারিখে সিবিআইকে দেবার নির্দেশ, 14 তারিখ থেকে সিবিআই তদন্ত চালু, আর আজ 23 হয়ে গেল। একজনও অ্যারেস্ট হয়েছে, অন্তত ওই সন্দীপ ঘোষ, যিনি নাকি এই হত্যা খুন ধর্ষণের মাথা। অ্যাটলিস্ট সমাজ মাধ্যম বা আমাদের বিধায়ক অগ্নিমিত্র পাল তো বলছেন। তো একজন বিধায়ক জানেন যে সঞ্জয় রায় খুনি নন, তাকে ফাঁসানো হয়েছে। তাহলে আসল দোষী এখনো গ্রেফতার হলো না কেন? রাজ্য পুলিশের অপদার্থতার দায়ে যদি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়, তাহলে সিবিআইয়ের অপদার্থতার দায়ে অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী ওই ছোটা মোটা ভাইয়ের পদত্যাগ চাওয়া যাবে না কেন? এক সিজারের লাশের সামনে দাঁড়িয়ে কেবল বক্তৃতা শুনেই মানুষ 5 বার তার মত পাল্টেছে এবং এক একবার এক একজনের মুন্ডু কাটা স্লোগান দিয়েছে। পাবলিক বড্ড আবোদা, তার সোজা বুদ্ধি, অত প্যাঁচ পয়সার তো জানে না। 4 দিনের তদন্তে যাকে ধরা হয়েছে, আরো 9 দিনের তদন্তে যদি তাকেই আটকে রেখে নতুন একজনেরও গ্রেফতারি না হয়, তাহলে প্রশ্ন তো উঠবেই, ওই সিবিআই কাকে আড়াল করার চেষ্টা করছে? কাকে আড়াল করার জন্য তড়িঘড়ি করে সিবিআইকে আনা হলো? সিবিআই এসে তদন্তকে ঘুরিয়ে দেবার চেষ্টা করছে না তো? আর এসব দাবিতে কেন সিজিও কমপ্লেক্সের সামনে তিলোত্তমা বাঁচার নতুন ফ্রন্ট তৈরি করে ধর্নায় বসবে না মানুষজন? যদি কলকাতা পুলিশের ব্যর্থতার দায় তাদের কাজের জন্যই তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়ে থাকে, তাহলে এই 14 থেকে 23 এই 9 দিনে সিবিআই কি কর্তন করিলেন তাও তো জানার অধিকার রয়েছে আমাদের। সেই তো এক সঞ্জয়কে ঘিরেই চলছে তদন্ত। গ্যাং রেপ যে হয়নি সে কথা এখন সিবিআইও বলছে। আমরা কবে সেই দাবি নিয়ে মাঠে নামবো? শাসক দল আজ না হয় কাল এই দাবি নিয়েই মাঠে নামবেন। আপাতত সেই চিকিৎসক কন্যা ধর্ষণ আর হত্যা নয়, 2 দল মুখোমুখি, সরাসরি যুদ্ধ, গদির যুদ্ধ, বাঁচানোর বা জয় করার। মানুষ ডার্বি দেখতে পেল না, কিন্তু আরো বড় এক ডার্বির সামনে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে প্রহর গুনছে। এবারে বিরোধী দলনেতা না, বিজেপির নামে নবান্ন অভিযান নয়, এবারে বিজেপির লাল পোস্টার দিয়েছে, ছাত্র সমাজ চলো। আর আমাদের কাঁথির খোকাবাবু জানিয়েই দিয়েছে সাফ, সোমবারে পদত্যাগ করুন, না হলে মঙ্গলবারে লাশের দায় নিতে হবে। এই কিস্সাতে ন্যায়, নারী, ধর্ষণ নেই। এই কিস্সা কুর্সি কা। এ গল্প আসলে চেয়ারের। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।